তো আজকে আমরা শুরু করব নাইট্রোজেন। নাইট্রোজেন কি করে প্রস্তুত করা হয়, এর ধর্ম কি, এগুলো পড়বো আমরা এখন। তো প্রস্তুত করার আগে জেনে নিই নাইট্রোজেনের সংকেত N, যৌগটার সংকেত N2, মানে মৌলের সংকেত N, পারমাণবিক সংখ্যা 7, পারমাণবিক ভর 14.008, যোজ্যতা 3, আণবিক ভর 28.04। তো যাই হোক, আর নাইট্রোজেন তৈরি করার জন্য যে জিনিস লাগে সেগুলো হলো অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট। এই দুটোকে সমান সমান অনুপাতে নিতে হয়, নিয়ে এর বিক্রিয়া করাতে হয়, সতর্কভাবে তাপ দিতে হয়। দিলে দেখা যায় যে প্রথমে এই দুটো বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। পরে এই অ্যামোনিয়াম নাইট্রেট অটোমেটিক বিভাজিত হয় এই তাপে, দিয়ে জল আর নাইট্রোজেন তৈরি করে। সেই যে নাইট্রোজেনটা পাওয়া যায় সেই নাইট্রোজেনটা আমরা আমাদের প্রয়োজনীয় যৌগ, যেটা আমরা কালেক্ট করব। তার বিক্রিয়া দেওয়া আছে NH4Cl আর NO2 বিক্রিয়া করে উৎপন্ন করবে NH4NO2 আর NaCl। সেই NH4NO2 আবার ভেঙে তৈরি করবে N2 আর 2H2O, যেখানে N2 হলো আমাদের প্রয়োজনীয় যৌগ। আচ্ছা, এই নাইট্রোজেনের ব্যবহার কি কি আছে? নাইট্রিক অ্যাসিড তৈরি করতে লাগে। নাইট্রিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসিড, মানে আমাদের প্রয়োজনীয়। তারপর নাইট্রোলিমও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নাইট্রোলিম। তারপরে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি রয়েছে। বৈদ্যুতিক বাল্ব, হিমায়ক রূপে কখনো ইউজ করা হয় তরল নাইট্রোজেনকে ঠান্ডা তৈরি করতে, ঠান্ডা পরিবেশ তৈরি করার জন্য ইউজ করা হয়। যাই হোক, এবার আসি ধর্মের মধ্যে প্রথমে আসি ভৌত ধর্মের মধ্যেই পড়ছে অবস্থা, বর্ণ, গন্ধ ইত্যাদি। অবস্থার মধ্যে কি বলছে? এটি সাধারণত গ্যাসীয় হয় রুম টেম্পারেচারে, কোনো কালার নেই, গন্ধও নেই, স্বাদও নেই, ঘনত্ব বায়ুর থেকে একটু হালকা হয়, বাষ্প ঘনত্ব 14, দ্রাব্যতা জলে খুব সামান্য দ্রাব্য, শ্বাসকাজে সাহায্য করে না। এবার চলে আসি রাসায়নিক ধর্মের মধ্যে। রাসায়নিক ধর্মে পড়ার আগে জেনে নিই যে নাইট্রোজেনটা কিন্তু খুব কম সক্রিয় একটি যৌগ, কারণ এটি সমযোজী বন্ধনে আবদ্ধ 1 নম্বর, 2 সমযোজী ত্রিবন্ধনে আবদ্ধ, যেটা খুব দৃঢ় হয়। তার ফলে নাইট্রোজেন খুব একটা সক্রিয় হয় না, খুব কম সক্রিয় হয়। কম সক্রিয় কথাটা মানে হলো খুব একটা কারোর সাথে বিক্রিয়া করে না। তবে হ্যাঁ, উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতায় এটা বিক্রিয়া করানো সম্ভব। ফর এক্সাম্পল, হাইড্রোজেনের সাথে কি করে বিক্রিয়া করবে? যদি আমরা 200 বায়ুমণ্ডলের চাপ রাখি আর 550 ডিগ্রি সি তাপমাত্রা রাখি, তাহলে লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে আর মলিবডেনাম প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে NH3 মানে অ্যামোনিয়া তৈরি করে। এটা কিন্তু আমরা হেবার পদ্ধতির কথাই বললাম, হেবার পদ্ধতিতে একবার আমরা এটা কিন্তু পড়লাম। যাই হোক, অক্সিজেনের সাথে বিক্রিয়া করার জন্য অবশ্যই এর লাগে তড়িৎ স্ফুলিঙ্গ মানে বিজলি, যেটা হলো আকাশে চমকায় সেরকম, আর মানে খুব সেটা হেল্প লাগে। সাথে লাগে 3000 ডিগ্রি সি টেম্পারেচার, মানে খুব হাই টেম্পারেচার। তাহলে কিন্তু নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যুক্ত হয়ে তৈরি করে নাইট্রিক অক্সাইড। বিক্রিয়া দেওয়া আছে N2+O2 দেখে তৈরি হবে 2NO। যাই হোক, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, সেম অবস্থায় খুব উত্তপ্ত রাখতে হবে। উত্তপ্ত ম্যাগনেসিয়ামের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া করানো হয়, তাহলে ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইট যৌগ তৈরি করে 3Mg+N2 Mg3N2। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো মতো পড়ে নেবে। যাই হোক, নেক্সট নাইট্রোলিম। এটা খুব ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া এবং খুব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। এটা কি করে হয় বলছে, 1100 ডিগ্রি সি তাপমাত্রা যদি নেওয়া যায় এবং সেই তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস চালনা করা যায়, তাহলে সেই ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন উৎপন্ন করে। এই ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন, এই মিক্সচারটাকে বলা হয় নাইট্রোলিম। এইটি সার হিসেবে ব্যবহৃত হয়। এই বিক্রিয়াটি হলো CaC2+N2, 1100 ডিগ্রি টেম্পারেচার দিলে CaNCN+C, এই CaN+C এই গোটাটাকে বলা হয় একসাথে নাইট্রোলিম। যাই হোক, হয়ে গেল। এবার প্রাকৃতিক প্রক্রিয়ায় কি করে নাইট্রোজেন আবদ্ধকরণ হয় তার একটি প্রসেস দেওয়া আছে, খুব সিম্পল প্রসেসটা এরকম যে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাথে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেন আর অক্সিজেন বিদ্যুৎ স্ফুলিঙ্গে প্রচুর টেম্পারেচার তৈরি হয়, সেই টেম্পারেচারে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে, যেমন আগে দেখালাম সেম প্রসেস। তারপরে সেই নাইট্রিক অক্সাইড যখন তৈরি হয়ে গেল, সেটি বাতাসের অক্সিজেন দ্বারা জাহিত হয়ে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড ঠান্ডা জলীয় বাষ্প বা শীতল জলের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এই 2 রকমের অ্যাসিড তৈরি করে, যা অ্যাসিড বৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠে নেমে আসে। যখন ভূপৃষ্ঠে এই নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড দুটোই নেমে আসে, তারা ধাতব যৌগের সাথে বিক্রিয়া করে হয় নাইট্রাইট নইলে নাইট্রেট, এই 2 ধরনের লবণ তৈরি করে, যা উদ্ভিদের খাদ্য হিসাবে মাটিতে সঞ্চিত থাকে। এইভাবে প্রাকৃতিক প্রক্রিয়ায় নাইট্রোজেনকে আবদ্ধকরণ করা যায়।
তো কি করে হলো, প্রথমে N2 আর O2 বিদ্যুৎ স্ফুলিঙ্গে আর টেম্পারেচারে হাই 3000 ডিগ্রি সি টেম্পারেচারে 2NO নাইট্রিক অক্সাইড তৈরি করলো। সেই নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে HNO2 আর HNO3 মানে নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এই 2 ধরনের অ্যাসিড তৈরি করলো। এই 2 ধরনের অ্যাসিড যখন ধাতব যৌগের সঙ্গে বিক্রিয়া করলো, নাইট্রেট একটা যখন নাইট্রাস অক্সাইড অ্যাসিডটা বিক্রিয়া করলো ধাতব যৌগের সাথে, তখন উৎপন্ন হলো ধাতব নাইট্রাইট। আর যখন নাইট্রিক অ্যাসিডটা যুক্ত হলো ধাতব যৌগের সাথে, তখন উৎপন্ন হলো ধাতব নাইট্রেট। এইভাবে প্রাকৃতিক প্রক্রিয়ায় নাইট্রোজেন আবদ্ধকরণ করা যায়। এখন আমরা শিল্পের মাধ্যমে আরও 3 ধরনের অ্যাসিড আছে, সেই অ্যাসিডগুলো পড়া শিখবো, যে অ্যাসিডগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট অ্যাসিড। একটা হলো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড আর H2SO4 সালফুরিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো খুব ইম্পর্টেন্ট কেমিস্ট্রিতে এবং অ্যাসিডগুলো খুব ব্যবহৃত হয়। এই অ্যাসিডগুলোর 3 রকমের নামও রয়েছে, যেমন HCl কে মিউরিয়েটিক অ্যাসিড বলে, HNO3 কে অ্যাকোয়াডিজিয়া বলে, H2SO4 কে অয়েল অফ ভিট্রিয়ল বলে, এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, এই অ্যাসিডগুলো 3 রকমের অ্যাসিড কি কি প্রসেসে তৈরি করা যায় তার ডিটেলস এখানে দেওয়া আছে, আমি একটু বলে দিচ্ছি, শুনে নাও। যেমন HCl প্রস্তুত করার জন্য 2 রকমের পদ্ধতি আছে, একটা সংশ্লেষণ পদ্ধতি আর একটা হলো লাভ-ব্লাঙ্ক পদ্ধতি। সংশ্লেষণ পদ্ধতিতে কি করা হয়, হাইড্রোজেন আর ক্লোরিনকে সমান আয়তনে নিয়ে একটা সিলিকার তৈরি একটা দহন প্রকোষ্ঠে চালনা করা হয়। তারপরে সেই দহনের ফলে H2 আর Cl2 একের সাথে যুক্ত হয়ে HCl গ্যাস তৈরি করে। এই গ্যাসটাকে যখন হিমকক্ষের মধ্য দিয়ে ঠান্ডা করা হয় এবং তারপরে জলের ধারা সাহায্যে দ্রবীভূত করা হয়, তখন সেই HCl দ্রবীভূত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। হয়ে গেল। লাভ-ব্লাঙ্ক পদ্ধতিটা একটু অন্যরকম, এটা বলছে শুধু সাধারণ একটা লবণ নিব, তার সাথে যদি আমি H2SO4 মানে আরেকটা অ্যাসিড, এটা গাঢ় H2SO4 যদি নিয়ে বিক্রিয়া ঘটাই দিয়ে 600 ডিগ্রি সি টেম্পারেচারে, তাহলে কিন্তু HCl অ্যাসিড তৈরি করা যায়। NaCl প্লাস H2SO4 600 ডিগ্রি সি টেম্পারেচার, তাহলে Na2SO4 আর HCl, এই HClটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। যাই হোক, এইভাবে তৈরি করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আসা যাক নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে। পদ্ধতিটা কি বলছে, শুষ্ক অ্যামোনিয়া নিয়ে শুষ্ক বায়ুর সাথে এই মিশ্রণটিকে যদি 7 থেকে 8 বায়ুমণ্ডলের চাপে আর 700 ডিগ্রি সি টেম্পারেচারে 10% রেডিয়ামযুক্ত প্ল্যাটিনাম তার জালে, এটা একটা অনুঘটক, এই অনুঘটকের উপর দিয়ে চালনা করা যায়, তাহলে এই অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জাহিত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে, যেখানে এই রেডিয়ামযুক্ত প্ল্যাটিনাম তারজালিটা অনুঘটক হিসেবে কাজ করে এবং তারজালিটা অনেকটা জায়গা জুড়ে থাকে বলে বিক্রিয়াটা সুবিধা হয়, বিক্রিয়াগুলি অনুঘটক সংস্পর্শে খুব সহজে আসে। যাই হোক, এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে গেল, এই নাইট্রিক অক্সাইডের সাথে যদি আমরা বায়ু মিশাই, তাহলে নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইডকে যদি আমরা জলে দ্রবীভূত করি, তাহলে সেটা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এইভাবে তৈরি করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড। বিক্রিয়াগুলো পরপর দেওয়া আছে। নেক্সট, সালফিউরিক অ্যাসিড। এটাও খুব সহজ, এই পদ্ধতিটার নাম হলো স্পর্শ পদ্ধতি। কি করে করা হয়, হয় সালফার নয় আয়রন পাইরাইটিস, এই দুটোই নিতে পারি, দুটোর মধ্যে একটা নিতে পারি। সেইটাকে নিয়ে বায়ুতে যদি পুরাই, তাহলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কোনো ব্যাপার না, সালফারকে পুরালেও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, বা আয়রন পাইরাইটিস দ্যাট ইজ FeSO2 যদি পুরাই, তাহলেও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সালফার ডাইঅক্সাইড যেই আমরা পেয়ে গেলাম, সেই সালফার ডাইঅক্সাইডকে 450 থেকে মোটামুটি 450 ডিগ্রি সি উষ্ণতাতেই 1 থেকে 2 বায়ুমণ্ডল চাপ দিলে আর উত্তপ্ত প্ল্যাটিনাম বা ভ্যানাডিয়াম, যে কোনো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড যে কোনো একটা অনুঘটকের উপস্থিতিতে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে জারিত করি, অক্সিজেনটা অবশ্যই ধূলিকণা মুক্ত হতে হবে, তাহলে উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড, SO2 প্লাস O2 SO3 উৎপন্ন হবে। এবার এই সালফার ট্রাইঅক্সাইডকে যদি আমরা জলে দ্রবীভূত করি, তাহলেই কিন্তু সালফিউরিক অ্যাসিড পেয়ে যেতাম। বাট আমরা কিন্তু সালফার ট্রাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করব না, কারণ এর পেছনে একটি কারণ আছে, বলছি কারণটা কি। যাই হোক, আমরা সালফার ট্রাইঅক্সাইড যেই পেয়ে গেলাম, সেই উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডকে কি করব, আবার H2SO4 মানে যেটা আমি তৈরি করব সেরকমই সেটাকে নিয়েই, মানে H2SO4 সেটা গাঢ় নেব এবং 98% নেব, সেই 98% H2SO4 দ্বারা এই সালফার ট্রাইঅক্সাইডকে আমি শোষিত করাবো। হয়ে গেল। যেই সালফার ট্রাইঅক্সাইডটা 98% H2SO4 দ্বারা শোষিত হয়ে যাবে, তখন যেটা তৈরি হবে তাকে বলা হয় ওলিয়াম, H2S2O7, মানে এর মধ্যে H2SO4 ছিল, তার সাথে আবার সালফার ট্রাইঅক্সাইড শোষিত করা হয়েছে। এরপর এই উৎপন্ন ওলিয়ামকে যদি আমরা জল যোগ করি, তাহলে উৎপন্ন হবে আবার সালফুরিক অ্যাসিড। লাভটা কি, আমার যে সালফুরিক অ্যাসিডটা দিয়েছি তার পরিমাণটা কম, এবং পরে যে সালফুরিক অ্যাসিডটা পাবো জলে দ্রবীভূত করে ওলিয়ামকে, সেটা পরিমাণটা কিন্তু অনেক বেশি। যাই হোক, এবার প্রশ্নটা হলো যে সালফার ট্রাইঅক্সাইডকেও কেন
আমি ডাইরেক্টলি সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারবো না। তার কারণটা এখানে দেওয়া আছে, খুব সহজ কারণটা বলছে যদি সালফার ট্রাইঅক্সাইডের সাথে জলে দ্রবীভূত করতাম তখন কিন্তু একটা নতুন বিপদ হতো, সেটা হলো সালফার ট্রাইঅক্সাইড কিন্তু জলের সাথে বিক্রিয়া করলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা সহ প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, এবং এই তাপে কিন্তু SO3 কুয়াশার মতো বেরিয়ে যাবে, ধোঁয়ার মতো করে। ফলে আমরা কিন্তু SO3 দ্রবীভূত করতে পারবো না বেশি পরিমাণে, ফলে বেশি পরিমাণে কিন্তু আমি H2SO4 পাবো না, মানে H2SO4 পাবোই না, ধরতে গেলে একদম কমে যাবে। তাই জন্য SO3-কে আগে 98% H2SO4 দ্বারা শোষিত করে ওলিয়াম তৈরি করা হয়, তারপরে সেখান থেকে তাকে জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা কি শিখলাম, 98% গাঢ় H2SO4 এর সাথে যদি সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণ করি তাহলে সেটাকে বলা হয় ওলিয়াম। এই ওলিয়াম যদি আবার 100% করে নিই তখন তাকে বলা হয় সালফান। এটাও একটু মনে রাখবে, কাজে লাগবে। যাই হোক, আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো।